স্বৈরাচারী সরকারের 10 লক্ষণ। এক হচ্ছে সমাজ সংস্কৃতি গণমাধ্যমকে ভয় দেখানো। গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে গণমাধ্যম বিরোধী দলের ভূমিকা থাকে। সরকারের সমালোচনা ও ভুল ধরিয়ে দেওয়ার মাধ্যমে সুশাসন নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা অনেক। ফলে সমালোচনার দৃষ্টিভঙ্গি থেকে সাংবাদিকদের দূরে রাখতে স্বৈরাচারী শাসকরা পত্রিকা টেলিভিশনকে ভয় দেখিয়ে কোণঠাসা করতে চান। 2. সরকারপন্থী গণমাধ্যম সৃষ্টি। সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব ক্রমশ বাড়ছে, ফলে গণমাধ্যম নিয়ন্ত্রণ করা সব ক্ষেত্রে সম্ভব হয় না। পাল্টা ব্যবস্থা হিসেবে স্বৈর শাসকরা সরকারপন্থী গণমাধ্যম নেটওয়ার্ক গড়ে তোলেন। এর ফলে ব্যাপক হারে সরকারের নানা প্রোপাগান্ডা ছড়ানো হয় সহজে। 3. রাষ্ট্রীয় সংস্থার দলীয়করণ। রাষ্ট্রের সকল স্তরে নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে স্বৈরাচারী শাসকরা পুলিশ, সেনাবাহিনী থেকে শুরু করে সরকারি আমলাদের মধ্যে দলীয়করণ প্রতিষ্ঠা করে থাকে। এর ফলে রাষ্ট্রের ভেতর থেকে ক্ষোভ দেখা দিলে তা নিয়ন্ত্রণ করতে সুবিধা হয়। 4. বিরোধীদের উপর রাষ্ট্রীয় নজরদারি। রাষ্ট্রের বিভিন্ন সংস্থাকে সরকারের রাজনৈতিক বিরোধিতাকারীদের উপর নজরদারির কাজে লাগানো হয়। গোয়েন্দা মারফত পাওয়া তথ্য কাজে লাগিয়ে প্রতিপক্ষকে নানাভাবে হেয় করা ও কোণঠাসা করতে অপব্যবহার করা হয় রাষ্ট্রীয় ক্ষমতা। 5. বিশেষ সুবিধা ও দমন পীড়ন। স্বৈরাচারী সরকার বা সরকার প্রধানকে যেসব কর্পোরেট সংস্থা বা ব্যক্তি নানাভাবে সহায়তা করে থাকেন তাদের বিশেষ রাষ্ট্রীয় সুবিধা দেওয়া হয়। বেআইনি উপায়ে কাজ পাইয়ে দেওয়া থেকে শুরু করে নানাভাবে সহায়তা করা হয়। অন্যদিকে যেসব সংস্থা সহায়তা করে না তাদের ক্ষেত্রে চলে যে কোনো উপায়ে দেউলিয়া বানানোর প্রক্রিয়া। 6. বিচার বিভাগের হস্তক্ষেপ। আদালত স্বাধীন থাকলে স্বৈরাচারী শাসকদের নানা সময়ে আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। ফলে শুরু থেকে স্বৈরাচারী শাসকরা সুপ্রিম কোর্টকে নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করেন। অনুগত বিচারক নিয়োগ দেওয়া, বিরোধীদের ছাঁটাই করা থেকে শুরু করে নানাভাবে চেষ্টা চলে এই নিয়ন্ত্রণের। 7. একপাক্ষিক আইন প্রয়োগ। স্বৈরাচারী শাসকদের শাসনামলে আইন সবার জন্য সমান বাক্যটি থাকে শুধু কাগজে কলমে। বাস্তবে প্রতিপক্ষকে দমনের জন্য পাশ করা হয় নতুন নতুন আইন। বিরোধীদের নানা উছিলায় গ্রেফতার, নির্যাতন করা হলেও নিজের সমর্থকদের রাখা হয় আইনের আওতার বাইরে। আর ঝুজুর ভয় দেখানো হয়। বিরোধীরা ক্ষমতায় এলে ভয়াবহ অবস্থা হবে, দেশ রসাতলে যাবে, বিরোধীরা কত খারাপ ক্রমাগত সে প্রচার চালানো হয়। এর ফলে এমন অবস্থা তৈরির চেষ্টা হয় যাতে জনগণের মনে প্রতিপক্ষ সম্পর্কে একটা নেতিবাচক প্রভাব সৃষ্টি করা যায়। 9. দৃষ্টি সরাতে ভীতি সৃষ্টি। বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন ধরনের ভীতি তৈরি করে থাকেন স্বৈরাচারী শাসকরা। অভ্যন্তরীণ রাজনীতি, গণতন্ত্রহীনতা ও দুঃখ দুর্দশা থেকে জনগণের দৃষ্টি সরিয়ে রাখতে কোথাও জঙ্গি সংকট, কোথাও মাদক বিরোধী যুদ্ধ, কোথাও অন্য দেশের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি তৈরি করা হয়। 10. নির্বাচনে কারচুপি। আগে জোর করে ক্ষমতায় থাকার উদাহরণ থাকলেও এখন স্বৈরাচারী সরকারও নিয়মিত বিরতিতে নির্বাচন দিয়ে থাকেন। গণতন্ত্র আছে, জনগণ ও আন্তর্জাতিক মহলে এমন ধারণা দেওয়ার জন্য তারা নির্বাচন দেন, কিন্তু সেই নির্বাচনে বিজয় নিশ্চিত করার জন্য সব ধরনের আয়োজন আগে থেকেই করা থাকে। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হওয়ায় অনেক ক্ষেত্রে গণতান্ত্রিক ও স্বৈরাচারী সরকারের মধ্যে তফাৎ করাটা কষ্টসাধ্য হয়ে যায়। এবার ভিন্ন প্রসঙ্গ। বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মলাই মিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। গত সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। নির্দেশক্রমে আপনার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদে পুনর্বহাল করা হলো। নবীনগর উপজেলার সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর প্রশাসক মোহাম্মদ মলাই মিয়া ছাত্র দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে রাজনীতি শুরু করেন। তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় নবীনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানান। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মলাই মিয়াকে বহিষ্কার করা হয়েছিল। ছাত্র দলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক রাজীব আহসান চৌধুরী পাপ্পু জানান, শহীদ জিয়ার সূর্য সৈনিক মলাই মিয়ার মতো দক্ষ সংগঠকের বহিষ্কারাদেশ প্রত্যাহারের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন আরো বেগবান হবে। বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর মলাই মিয়া বলেন, দল ও দেশের দুঃসময়ে সর্বোচ্চ ত্যাগ করার মানসিকতা নিয়ে কাজ করে যাব ইনশাআল্লাহ। এবার ভিন্ন প্রসঙ্গ। আরো দলকে জোটে অথবা পাশে চাই ঐক্যফ্রন্ট। বৈঠক শেষে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেইলি রোড, ঢাকা, 8 জানুয়ারি। আব্দুল সালাম একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোকে পাশে চাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট। একসঙ্গে না হলে যুগপৎ আন্দোলনের জন্য অন্যদের পাশে চাইবে ঐক্যফ্রন্ট। এছাড়া নির্বাচন পরবর্তী অবস্থা নিয়ে করণীয় বিষয়ে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের সঙ্গে একটি জাতীয় সংলাপ করবে তারা। গত বছরের অক্টোবরে সরকার বিরোধী জোট হিসেবে গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন
খানের নেতৃত্বে গড়ে ওঠে জাতীয় ঐক্যফ্রন্ট। বিএনপি, জেএসডি, নাগরিক ঐক্য, কৃষক শ্রমিক জনতা লীগ এই জোটে অংশ নেয়। এখানে দলের সংখ্যা 5টি। তবে ওই সময় বাম গণতান্ত্রিক জোটকে এই ঐক্যে ডাকা হয়েছিল, কিন্তু তারা আসেনি। বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটও পরে ঐক্যফ্রন্টের সঙ্গে মিলেমিশে নির্বাচনে অংশ নেয়। এই জোটে দলের সংখ্যা 23টি। ফলে বিএনপি নেতৃত্বাধীন 20 দল ও ডক্টর কামালের ঐক্যফ্রন্টে এখন দলের সংখ্যা 27টি। দুটি জোটে আছে বিএনপি। নির্বাচন শেষে ক্ষমতাসীন মহাজোট ছাড়া বেশিরভাগ দলে এবারে নির্বাচনকে প্রহসন ব্যাখ্যা দিয়ে ফলাফল প্রত্যাখ্যান করে। সম্প্রতি বাম গণতান্ত্রিক জোট এই নির্বাচনকে বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে পুনর্নির্বাচন চেয়ে মানববন্ধনও করেছে। বাম জোটকে নির্বাচনের আগে পাশে পায়নি ঐক্যফ্রন্ট। তবে আবারও বামদের নির্বাচন পরবর্তী কর্মসূচিতে আমন্ত্রণ জানাতে যাচ্ছে তারা। এছাড়াও ধর্মভিত্তিক রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশকে যুগপৎ আন্দোলনের জন্য ডাকা হতে পারে। আজ মঙ্গলবার বিকেল 4:30টায় ঢাকার বেইলি রোডে ডক্টর কামাল হোসেনের বাসায় জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের 3টি কর্মসূচির কথা জানানো হয়। এগুলো হলো জাতীয় সংগ্রাম, নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করা ও নির্বাচনে সহিংসতা হওয়া এলাকায় গণসংযোগ। তবে বৈঠকে অন্য দলগুলোকে নিয়ে যুগপৎ আন্দোলনের বিষয়ে আলোচনা হয় বলে সেখানে উপস্থিত কয়েকজন নেতা জানান। এবার ভিন্ন প্রসঙ্গ। নতুন মন্ত্রিসভা থেকে আমু, তোফায়েল, মেনন, ইনু সহ বাদ পড়লেন যারা। বাংলাদেশে একাদশ সংসদ নির্বাচনের পর সরকারের যে নতুন মন্ত্রিসভা গঠিত হতে যাচ্ছে সেখানে নেই আওয়ামী লীগ ও এর নেতৃত্বাধীন জোটের প্রবীণ নেতাদের নাম। মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন, এবারের মন্ত্রিসভায় নতুন করে আসছেন 31 জন নতুন নেতা। তার দেয়া তালিকা অনুযায়ী বিদায়ী মন্ত্রিসভা থেকে বাদ পড়ে যাচ্ছেন 36 জন। যদিও টেকনোক্রেট মন্ত্রীরা নির্বাচনের আগে পদত্যাগ করেছিলেন। এর মধ্যে ইয়াফেস ওসমান ও মোস্তফা জব্বার নতুন মন্ত্রিসভাতেও স্থান পেয়েছে। তবে এই মন্ত্রিসভায় ঠাঁই হয়নি আওয়ামী লীগের সিনিয়র নেতা আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসির, নুরুল ইসলাম নাহিদ, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, আসাদুজ্জামান নূর ও মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া। মন্ত্রী হতে পারছেন না শ্রমিক ও সড়ক আন্দোলনের বারবার আলোচনায় উঠে আসা শাহজাহান খানও। নানা ইস্যুতে বিভিন্ন সময়ে শিরোনাম হওয়া খাদ্যমন্ত্রী কামরুল ইসলামেরও আর মন্ত্রিসভায় থাকা হচ্ছে না। আওয়ামী লীগের শরিক দলের নেতা রাশেদ খান মেনন, আনোয়ার হোসেন মঞ্জু ও হাসানুল হক ইনু নতুন মন্ত্রীদের তালিকায় নেই।